Chapter 21 An old friend in a different world সেই মুহূর্তে ক্লেইনের মনে হল সে আবার পুরনো জগতে ফিরে এসেছে কিন্তু পিতলের জালি দিয়ে ঘেরা মার্জিত গ্যাস ল্যাম্পটা আর রূপার কাজ করা টিনের কৌটাটা যেটায় ওল্ড নীলো নিজের হাতে গাঁজানো কফি রাখত সব মিলিয়ে তাকে বুঝিয়ে দিল সে এখন কোথায় সম্রাট রোসেল সেই ট্রান্সমিগ্রেটর আসলে আমার স্বদেশী সে সরলীকৃত চীনা ভাষায় গোপন কথা লিখে রাখত যে ভাষার অস্তিত্বই নেই এই দুনিয়ায় ভিন্ন এক জগতে পুরনো বন্ধুকে চেনার যে অনুভূতি সেটা ভাষায় বলা যায় না সেই অনুভূতি নিয়ে ক্লেইন দ্রুত 3টা পাতা পড়ে ফেলল ড্যাশ 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 নভেম্বরের 18 তারিখ সত্যিই অবাক করা একটা ব্যাপার নীল আকাশের নিচে এক পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ভুলক্রমে আমি আবিষ্কার করলাম সেই বেচারাকে যে ঝড়ের মধ্যে গভীর অন্ধকারে হারিয়ে আটকে আছে প্রতি মাসে পূর্ণিমার দিন সে কেবল এই দুনিয়ার সত্যিকারের কাছাকাছি আসতে পারে তবু তার কান্না কাউকে পৌঁছে দিতে পারে না সৌভাগ্যক্রমে সে আমার দেখা পেয়েছে এই যুগের নায়ক উপরে যা লিখলাম সেটা পড়ে হঠাৎ মনটা একটু খারাপ হয়ে গেল এমনকি আমার চীনা লেখাটাও মনে হচ্ছে কারো অনুবাদ করা 4 দশক চলে গেছে চোখের পলকে পুরনো স্মৃতিগুলো আজ স্বপ্নের মতো মনে হয় 1184 সালের 1 জানুয়ারি গ্র্যান্ড নববর্ষের উৎসবে লেডি ফ্লোরেনা সত্যিই অপূর্ব ছিল 2 তারিখ জানুয়ারি আমার কূটনীতিকরা সবাই বোকা 3 তারিখ জানুয়ারি সেদিন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিলাম এখন বুঝি অ্যাপ্রেন্টিস সিয়ার বা মারোডার বেছে নেওয়া উচিত ছিল কিন্তু এখন আর পেছনে ফেরার উপায় নেই 4 তারিখ জানুয়ারি আমার ছেলেমেয়েরা এত বোকা কেন এতবার বলেছি ওই ভণ্ডদের কথায় কান দিও না পোষণের আসল ব্যাপারটা হল সেটা ধরা না হজম করা শক্তি ব্যবহার করা না কাজে লাগানো আর একটা পোষণের নাম শুধু প্রতীকী না এটা একটা সুনির্দিষ্ট ছবি হজমের চাবিকাঠি সেপ্টেম্বরের 9 তারিখ আমার বিরুদ্ধে একটা জোট তৈরি হয়েছে উত্তর থেকে ফেইসাক পূর্ব থেকে লোয়েন দক্ষিণ থেকে ফেইনাপ্টার শত্রুরা অবশেষে একজোট হয়েছে কিন্তু আমার ভয় নেই আমি কাজে দিয়ে শেখাব যে অস্ত্র আর জ্ঞানের প্রজন্মের ব্যবধান শুধু সংখ্যা আর নিচুমানের সিকোয়েন্সের দিয়ে পোষানো যায় না আর আমারও অনুগামী আছে উঁচু মাপেরগুলোর কথা বলতে গেলে ওরা কি ভুলে গেছে আমি কে সেপ্টেম্বরের 23 তারিখ ঈশ্বরের পরিত্যক্ত ভূমির সন্ধানে গেছে যে জাহাজ সেটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ওয়্যারলেস টেলিগ্রাফ উদ্ভাবনের কথা ভাবতে হবে আশা করি ঝড়ে প্রভাবিত হবে না সেপ্টেম্বরের 24 তারিখ মিস ইথাকা লেডি ফ্লোরেনার চেয়েও বেশি মুগ্ধ করে হয়তো আমি শুধু যৌবনের জন্য নস্টালজিক ড্যাশ 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 সরলীকৃত চীনা অক্ষরের জটিলতার কারণে ফন্টটা স্বাভাবিকের চেয়ে একটু বড় ছিল তাই প্রতি পাতায় লেখার পরিমাণ কম তার উপর সংরক্ষণ আর গবেষণার জন্য প্রতিটা পাতার পিছনটা ফাঁকা রাখা হয়েছিল তবু ডায়েরিটা পড়তে পড়তে ক্লেইনের মনের ভেতর এক ঝড় উঠল বিশেষত সম্রাট রোসেলের পোষানের মূল বিষয় নিয়ে লেখা অংশটা পড়ে তার মনে হল সামনে একটা পথ খুলে গেছে অমূল্য এক রহস্য জানতে পেরে সে রোমাঞ্চিত হয়ে উঠল হয়তো এটাই বিয়ন্ডার হিসেবে আমার ভবিষ্যতের পথ দেখাবে 3টা পাতা আলাদা আলাদা সময়ের লেখা মনে হচ্ছে সম্রাট রোসেল প্রতি বছরের প্রথম লেখায় শুধু সাল উল্লেখ করতেন সেপ্টেম্বর আর নভেম্বরের 2টো পাতা কোন সালের সেটা বোঝার উপায় নেই সেই বেচারাটা কে যাকে সে আবিষ্কার করেছিল হজম করা আর কাজে লাগানো মানে আসলে কি ঈশ্বরের পরিত্যক্ত ভূমি কোথায় এই সব প্রশ্ন ক্লেইনের মাথায় ঘুরপাক খেতে লাগল মনে হল এক্ষুনি সম্রাট রোসেলের সব ডায়েরি জোগাড় করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলে ড্যাশ 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 ক্লেইন সেই মুহূর্তে ওল্ড নীল অবাক হয়ে ডাকল ক্লেইন চমকে উঠল তাড়াতাড়ি হাসি দিয়ে সব ঢেকে নিল ভাবছিলাম আমি বুঝি সবচেয়ে বিশেষ তাই উদ্ধার করার চেষ্টা করছিলাম তুমি তরুণ বটে ওল্ড নীল মাথা নাড়িয়ে হাসল আমিও একসময় ভাবতাম আমি সবচেয়ে বিশেষ ক্লেইন হাতের 3টা পাতা উল্টে পাল্টে দেখল নিশ্চিত হল কিছু বাদ পড়েনি তারপর ওল্ড নীলকে দিয়ে অজান্তেই জিজ্ঞেস করল এটুকুই কি শুধু আছে সম্রাট রোসেলের ডায়েরি আরও পড়তে চাই এর বেশি থাকবে বলে ভাবলে কেন ওল্ড নীল পাতাগুলো আলতো হাতে ছুঁয়ে বিদ্রুপের হাসি দিল বলিরেখা আরও গভীর হল 1 বছরে বিয়ন্ডার আর রহস্যকে জড়িয়ে কতটুকুই বা ঘটনা ঘটে আর আসল সমস্যা হল উত্তরের মহাদেশে অসাধারণ প্রাণীরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে ওরা না থাকলে পোষণ কম বিয়ন্ডারও কমতে থাকে হায় গত কয়েক শতাব্দীতে ড্রাগন দৈত্য এলফ সব শুধু বইয়ের পাতায় চলে গেছে এমনকি সমুদ্র মানুষরাও আর উপকূলে দেখা যায় না এটা শুনে ক্লেইনের মাথায় হঠাৎ একটা মজার কথা এলো হাসতে হাসতে বলল তাহলে মনে হয় এখনই একটা ড্রাগন দৈত্য রক্ষা সংগঠন গড়ার সময় এসেছে ওল্ড নীল প্রথমে একটু থমকে গেল কিছুক্ষণ ভেবে বুঝতে পারার পর টেবিলে থাবা মেরে হো হো করে হেসে উঠল একদম ভদ্রলোক সুলভ ভঙ্গি বাদ দিয়ে হা 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 ক্লেইন তুমি সত্যিই মজার এটা আমাদের লোয়েন রাজ্যের ঐতিহ্য তরুণদের হাস্যরস থাকাটা ভালো তবে আমার মনে হয় শুধু ড্রাগন আর দৈত্য কেন
সব অসাধারণ প্রাণীদের জন্যই হোক ফ্যান্টাস্টিক বিস্টস প্রোটেকশন অ্যাসোসিয়েশন। না না না, বেচারা গাছপালাদের ভুলে গেলে চলবে? ক্লেইন মাথা নাড়াল। দুজন চোখাচোখি করে একসঙ্গে বলে উঠল, ফ্যান্টাস্টিক অর্গানিজমস প্রোটেকশন অ্যাসোসিয়েশন। দুজনেই হেসে উঠল। তাদের মাঝের সেই আড়ষ্টতা আর অপরিচিত ভাব অনেকটাই কেটে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ, তোমার মতো মজার তরুণ এখন কমই পাওয়া যায়। কোথায় ছিলাম? ওল্ড নীলের বলিরেখায় হাসি ফুটে উঠল। মনে পড়েছে, 1 বছরে বিয়ন্ডার আর রহস্যের ঘটনা এমনিতেই বেশি হয় না। সম্রাট রোসেলকে পূজা করা বোকারা সংখ্যালঘুর মধ্যেও সংখ্যালঘু। 3টা পাতা পাওয়াই অনেক। বড় বড় গির্জা বা ধর্মীয় এলাকায় হয়তো আরও কিছু আছে। কয়েকটা কথা বিড়বিড় করে সে ক্লেইনের আগে রাখা অনুমোদনপত্রটা তুলে নিয়ে দেখল। পিস্টল বুলেট, রাইফেল বুলেট নাকি স্টিম প্রেশার বুলেট? রিভলভার, সরাসরি উত্তর দিল ক্লেইন। ঠিক আছে, এখনই নিয়ে আসছি। আচ্ছা, তোমার কাছে আন্ডারআর্ম হোলস্টার আছে? একজন ভদ্রলোক হিসেবে পাবলিকে কোমরের নিচে ফোলা কিছু দেখানো ঠিক না। ওল্ড নীল একটা রসিকতা করল, যেটা সব পুরুষই বোঝে। নেই, ক্যাপ্টেনকে দিয়ে অন্তর্ভুক্ত করাতে হবে। সঙ্গে সঙ্গে হেসে বলল ক্লেইন। ওল্ড নীল উঠে দাঁড়িয়ে বলল, দরকার নেই, শুধু একটা রেকর্ড রাখলেই হবে। এটা অ্যাক্সেসরি আইটেম। আমার পরে বলো অ্যাক্সেসরি আইটেম। তুমি কি আগে শিক্ষক ছিলে? মজা করে বলল ক্লেইন। গির্জার সানডে স্কুল আর বিনামূল্যের স্কুলে কিছুদিন পড়িয়েছিলাম। ওল্ড নীল নোটটা নিয়ে ড্রয়ার থেকে চাবি বের করল। তারপর ভেতরের কক্ষের লোহার দরজা খুলল। বিয়ন্ডাররা সাধারণ মানুষ থেকে তেমন আলাদা না। মনে মনে বিড়বিড় করল ক্লেইন, দৃষ্টি ফেরাল টেবিলে রাখা 3টা পাতার দিকে। সম্রাট রোসেল সত্যি রহস্যের জগতের সাথে জড়িত ছিলেন। তার ডায়েরি অমূল্য। অন্যদের কাছে এগুলো হয়তো শুধু ছেঁড়া কাগজ। কবে উদ্ধার হবে জানা নেই, কিন্তু আমার কাছে এগুলো মহামূল্যবান। বাকি পাতাগুলো কোথায় আছে কে জানে। যে কোনোভাবে আরও জোগাড় করতে হবে। ক্লেইনের মাথা আলোড়িত হতে লাগল, শান্ত হতে পারছিল না। চলতেই থাকল যতক্ষণ না ওল্ড নীল বেরিয়ে এসে লোহার দরজা বন্ধ করল। ড্যাশ ড্যাশ ড্যাশ, 10টা ডিমন হান্টিং বুলেট, 30টা রিভলভার বুলেট, একটা গরুর চামড়ার আন্ডার আর্ম হোলস্টার আর 7th ইউনিট স্পেশাল অপারেশনস ডিপার্টমেন্টের ব্যাজ। গুনে নাও আর পরীক্ষা করে দেখো। লগ বুকে সই করতে ভুলিও না। ওল্ড নীল জিনিসগুলো টেবিলে রাখল। রিভলভার বুলেটগুলো কাগজের বাক্সে সুন্দরভাবে সাজানো, 3টা স্তরে ভাগ করা। দেশের বাড়ির বুলেটের মতোই হলুদ আভা, তবে একটু সরু। ডিমন হান্টিং বুলেটগুলো ছোট একটা লোহার বাক্সে। আকারে সাধারণ রিভলভার বুলেটের মতোই, কিন্তু রং রূপালি। একটু মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় নিচের দিকে জটিল আর চোখ ধাঁধানো নকশা, ছোট ছোট পবিত্র প্রতীক, কালো পটভূমিতে তারার ছোপ আর অর্ধেক টকটকে লাল চাঁদ। গরুর চামড়ার হোলস্টারটা মজবুত, বেল্ট আর বাকলসহ। পাশে একটা ব্যাজ, হাতের তালুর অর্ধেক সাইজ। ধাতব পটভূমিতে রূপার অক্ষরে লেখা আউয়া কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড 7th ইউনিট স্পেশাল অপারেশনস ডিপার্টমেন্ট। লেখাগুলো প্রায় 2টো বন্ধবৃত্ত তৈরি করে পুলিশের 2টো ক্রস করা তলোয়ার আর একটা মুকুট প্রতীককে ঘিরে রেখেছে। দুর্ভাগ্য, নাইট হক্সের ব্যাজ না। আধা আফসোস আর আধা পরীক্ষার সুরে বলল ক্লেইন। ওল্ড নীল হেসে ক্লেইনকে আন্ডারআর্ম হোলস্টার পরীক্ষা করতে বলল। জ্যাকেট খুলে বেশ কষ্ট করে ক্লেইন হোলস্টার বাঁধল, বাঁ বগলের কাছে লেগে বসে গেল। মন্দ না। আবার জ্যাকেট পরে নিল সে। ওল্ড নীল মেপে দেখল, সন্তুষ্ট হয়ে মাথা নাড়াল। মানিয়েছে ভালো। আমার বিচারশক্তি সবসময় নির্ভুল। বাকি জিনিসগুলো পকেটে রেখে লগ বুকে সই করে ওল্ড নীলের সাথে সংক্ষিপ্ত গল্প করে ক্লেইন বেরিয়ে পড়ল। ড্যাশ ড্যাশ ড্যাশ, মাঝপথে হঠাৎ নিজের কপালে চাপড় মারল সে। সিকোয়েন্স আর পোর্শন সম্পর্কে আরও জানতেই ভুলে গেছি। সব দোষ সম্রাট রোসেলের ডায়েরির। এই মুহূর্তে সে এখনও জানে না চার্চ অফ এভারনাইটের সম্পূর্ণ সিকোয়েন্স পথের প্রথম সিকোয়েন্স কি। শুধু জানে এটা সিকোয়েন্স 9 থেকে শুরু। রোজান কিছু একটা বলেছিল মনে হয়। স্লিপলেস? ক্লেইন আস্তে আস্তে সিঁড়ির দিকে হাঁটছিল। এমন সময় একজন নেমে আসছে। তার পরনে আঁটো ট্রাউজার, চলতে সুবিধার জন্য। সাদা শার্ট, ভেতরে গোঁজা নেই, স্পষ্ট কবিসুলভ রোম্যান্টিক ভাব। সে আর কেউ না, সেই কালো চুল, সবুজ চোখের পুলিশ ইন্সপেক্টর যে এর আগে ক্লেইনের বাসা তল্লাশি করতে এসেছিল। উপরে আগে দেখা হয়েছিল, কথা হয়নি। শুভ অপরাহ্ন, হাসি মুখে অভিবাদন করল তরুণ কবিসুলভ নাইট হক। শুভ অপরাহ্ন। পরিচয় দিতে হবে বলে মনে হয় না, হাস্যরসের সাথে বলল ক্লেইন। না, দরকার নেই, তোমাকে ভালোভাবেই মনে আছে। তরুণ নাইট হক ডানহাত বাড়িয়ে দিল। লেওনার্ড মিচেল, সিকোয়েন্স 8-এর মিডনাইট পোয়েট। সিকোয়েন্স 8, সত্যিই কবি। হাসতে হাসতে হাত মেলাল ক্লেইন, পাল্টা জিজ্ঞেস করল, ভালোভাবে মনে আছে? লেওনার্ড মিচেলের সবুজ চোখ গভীর, মুখে অতি সূক্ষ্ম হাসি। তোমার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে, কেমন যেন। ক্লেইনের ঠোঁটের কোণটা একটু বাঁকিয়ে কোনোরকমে হাসতে হাসতে বলল, নিজে তো সেটা মনে করি না। এরকম একটা ঘটনার পরেও আমাদের সুরক্ষা পাওয়ার আগেই বেঁচে থাকাটা, এটাই তোমাকে বিশেষ করে তোলে।
লিওনার্ড সামনের দিকে ইশারা করল। ক্যাপ্টেনের জায়গায় যেতে হবে। কাল দেখা হবে। কাল দেখা হবে। ক্লেইন স্বরে পথ ছেড়ে দিল নাইট হককে। ড্যাশ ড্যাশ ড্যাশ। সিঁড়ির শেষ প্রান্তে যেতে যেতে লিওনার্ড মিচেল হঠাৎ ঘুরে দাঁড়াল। সূর্যের হলুদ আলোয় আলোকিত পাথর বিছানো মেঝের দিকে তাকিয়ে শূন্যে আসতে বিড়বিড় করল। কিছু লক্ষ্য করতে পারলে কি? না, ওর মধ্যে তেমন বিশেষ কিছু নেই মনে হয়।